জ্বালানির দাম বৃদ্ধির পর গাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব বাস মালিকদের। বিআরটিএ এর সাথে বৈঠক, খসড়া চূড়ান্ত করবে মন্ত্রণালয়। দাম বাড়ার পরও জ্বালানি তেলের সংকট কাটেনি। আজ থেকে বাড়ছে সরবরাহ। অকটেনে 20, ডিজেল ও পেট্রোলে 10% বাড়তি বরাদ্দ বিপিসির। এক মাসে দ্বিতীয়বারের মতো বাড়ল এলপিজির দাম। 212 টাকা বেড়ে 12 কেজি সিলিন্ডার এখন 1940 টাকা। ক্ষুব্ধ গ্রাহকরা। আজ থেকে সারা দেশে হামের টিকার কার্যক্রম শুরু। 6 থেকে 59 মাস বয়সী শিশুরা পাবে এই টিকা। দুই দশক পর পৈতৃক জেলা বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা সহ অংশ নেবেন বেশ কিছু কর্মসূচিতে। এবং দেশে প্রতি বছর বজ্রপাতে মৃত্যুর 300-র বেশি, নিহতদের 70% কৃষক। সবচেয়ে বেশি ঝুঁকিতে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহ। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে বাস ও ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর। রবিবার রাতে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কার্যালয়ে পরিবহন ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে মালিকপক্ষ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শেষে তিনি এই কথা জানান। বলেন, বৈঠকে আসা প্রস্তাব ও মতামত ও সুপারিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। সব দিক বিবেচনা করে মন্ত্রণালয় থেকে আসা চূড়ান্ত নির্দেশনা গণমাধ্যমে জানানো হবে। এদিকে বৈঠকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে বিআরটিএ চেয়ারম্যানের অসৌজন্যমূলক ও অশালীন আচরণের ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাস ভাড়া কিলোমিটার প্রতি 15 পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। আপনাদের অতিরিক্ত টেলিভিশন হয়ে গেছে, অতিরিক্ত সাংবাদিক হয়ে নাকি আমি বাধাগ্রস্ত আপনাকে এখানে যান। জনসাধারণের এই ভাড়া বৃদ্ধির কারণে যে অসুবিধাটা হবে এইটাও বিবেচনা নিয়ে প্রত্যেকটা আইটেম ওয়াইজ বিশ্লেষণ করেছি। তো সেইভাবে করে আমরা একটা খসড়া করেছি। তো এইটা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি আগামীকালকে আনুষ্ঠানিকভাবে, এবং এটা মন্ত্রণালয় থেকে অনুমোদিত হলে আমরা আপনাদেরকে বিস্তারিত আইটেম ওয়াইজ কোন জায়গায় বাড়লো এগুলো আমরা সব বিস্তারিত আপনাদেরকে জানাবো। দাম বাড়ার পরও রাজধানীতে জ্বালানি তেলের সংকট কাটেনি। চালকদের অনেকেই পাম্পের সামনে অপেক্ষা করছেন, অনেকে আবার ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। মধ্যরাতে রাজধানীতে দু একটা পাম্প ছাড়া অধিকাংশ পাম্প বন্ধ রয়েছে। যে কয়েকটা পাম্প খোলা রয়েছে সেগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন রয়েছে। তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকে ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা। পাম্প কর্তৃপক্ষ বলছে, সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। এদিকে বাজারের চাপ সামাল দিতে আজ থেকে অকটেনে 20% এবং ডিজেল ও পেট্রোলে 10% বাড়তি বরাদ্দ দিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। বর্তমান চাহিদা বিবেচনায় ডিলার ও ভোক্তা পর্যায়ে সরবরাহ ঠিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। তারপরও সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন জ্বালানি মন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, ইচ্ছা করে নয়, অনেকটা বাধ্য হয়েই তেলের দাম বাড়াতে হয়েছে। আর IMF এর সাথে ঋণ সহায়তা নিয়ে আলোচনা চলবে বলেও জানান মন্ত্রী। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এমনকি সর্বশেষ লেবাননে যুদ্ধবিরতির পর যেখানে তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমে এলেও বাংলাদেশে দাম বাড়ালো সরকার। শনিবার মধ্যরাতে ঘোষণা আসে জ্বালানি তেলের দাম বাড়ানোর। এমন প্রেক্ষাপটে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ব্যাখ্যা দিলেন মূল্য বৃদ্ধির। বললেন, এরপরও সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়াই দিচ্ছে। তো সেইখানে আমরা বাংলাদেশে আমরা যে ইম্পোর্ট করে স্টক তৈরি করেছি তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এদিকে যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাংক ও IMF এর সাথে বৈঠক শেষে দেশে ফিরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন অর্থমন্ত্রী। জানান, অর্থ ছাড়ের বিষয়টি চলমান প্রক্রিয়া। IMF ওয়ার্ল্ড ব্যাংকের বিষয়টা হচ্ছে আমরা ওদের
সাথে বাংলাদেশ গভর্নমেন্টের অনেক দিনের সম্পর্ক। আমরা প্রত্যেক বছরে এটার উপর আলোচনা হয়। একটা মিটিং আমি করলাম, এটা এমন না যে এই মিটিংয়ের মধ্যে আমার সব সিদ্ধান্ত হয়ে গেল, সব আমি বাড়ি চলে আসলাম। IMF ওয়ার্ল্ড ব্যাংকের প্রক্রিয়াটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে, এটা এখনো শেষ হয় নাই। মন্ত্রী বলেন, তেলের দাম বৃদ্ধির সাথে IMF এর শর্তের কোনো সংশ্লিষ্টতা নেই। যে শর্তগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এগুলো চলছে আলোচনা, কিন্তু আমাকে তো নিশ্চিত করতে হবে আমাদের দেশের জনগণের উপর কোনো চাপ সৃষ্টি করে, আমাদের দেশের অর্থনীতি ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করে কোনো সিদ্ধান্ত তো আমরা নিতে পারবো না। সুতরাং আমাদেরকে তো সিদ্ধান্ত নিতে হবে, খালি তো ওদের সিদ্ধান্তের ব্যাপার নাই। অর্থমন্ত্রী জানিয়েছেন, ঋণ নিয়ে IMF, ADB ও বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা আরো মাসখানেক চলতে পারে। আলোচনা চলছে, আলোচনা এখনো শেষ হয়নি, আরো 15 দিন, আরো 20 দিন চলতে পারে। শাহ ইমন, DBC নিউজ, ঢাকা। জ্বালানি খাত নিয়ে বিগত সময়ে যারা অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। আমদানি নির্ভরতার কারণেই দেশের জ্বালানি খাত হুমকির মুখে পড়েছে বলে মনে করেন তারা। সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি ছাড়া কোনো উপায় নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়াতে এসব পণ্যের উপর ভ্যাট ট্যাক্স কমানোর পরামর্শ তাদের। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে টালমাটাল বৈশ্বিক তেলের বাজার, সংকটের এই ঢেউয়ে দিশেহারা বাংলাদেশও। এরই মধ্যে দেশের বাজারে সব ধরনের জ্বালানির দাম বেড়েছে। এই বাস্তবতায় জ্বালানি সংকট নিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রে গোলটেবিল বৈঠকের আয়োজন করে সচেতন ফাউন্ডেশন ও ব্রাইটার্স নামে দুটি সংগঠন। আলোচনায় বক্তারা বলেন, আমদানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে নিতে হবে মাস্টার প্ল্যান। বাংলাদেশ ছিল ফাস্টেস্ট গ্রোয়িং হোমস্টেড সোলার সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড। ধ্বংস করার পেছনে প্রথম এবং প্রধান দায় আমি মনে করি আমাদের দেউলিয়াত্ব, আমাদের অজ্ঞানতা, আমাদের ডেডিকেশনের অভাব, আমাদের দেশপ্রেমের অভাব। ভারী তো গড়ে গভর্নমেন্ট বিদ্যুৎ বিক্রি করছে ইউটিলিটিগুলোর কাছে 60 টাকা 4 পয়সা, যে কারণেই হোক না কেন বৈশ্বিক যে পরিস্থিতি তৈরি হয়েছে সে কারণে তাকে এটা ট্রিগার করেছে তাড়াতাড়ি করার জন্য। বক্তারা বলেন, স্বার্থন্বেষী একটি মহল সৌর বিদ্যুৎ নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে। সরকার যখন কোনো পলিসি করে বা কোনো প্ল্যানিং করে সেটা যখন বাস্তবায়ন না হয়, এই সরকারের লোকগুলোর কোনো শাস্তি হয় না। শাস্তি যদি না হয় তাহলে আপনি তো আরটা ফলস আপনি একটা প্ল্যানিং করে করবেন। আপনি 3000 মেগাওয়াট করবেন 25 সালের ডিসেম্বরের মধ্যে, 3 মেগাওয়াটও হলো না, এই লোকের শাস্তি হওয়া দরকার ছিল। নবায়নযোগ্য জ্বালানিতে সরকার 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। এই খাতে লুটপাট ঠেকানোর পরামর্শ পরিবেশ কর্মীদের। এই রূপটপের যে বিদ্যুৎ উৎপাদনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া একেবারেই বন্ধ, কেউই করে না, বলা চলে যে 1%ও করে না। বক্তারা বলেন, বিদ্যুৎ খাতকে যারা ধ্বংস করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। যা বলা হয়েছিল মানে সেটা আসলে হয় না 3-4%। সামনের দিনে যে এরকম প্রজেক্ট মানে হবে না, তার উপায়টা কি? উপায়টা হচ্ছে যারা এই ধরনের প্রজেক্ট করেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে। রিনিউয়েবল এনার্জি দিকে যাওয়ার জন্য আমাদের একটা ট্রানজিশন পিরিয়ড দরকার। সব চাহিদা কি আমরা কি মেটাতে পারবো রিনিউয়েবল এনার্জির মাধ্যমে? আমার ঠিক পুরোটা জানা নাই। তারা বলেন, গেল 10 বছরে বিশ্ব যখন বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি নির্ভরতা কমিয়েছে, বাংলাদেশ তখন হেঁটেছে ঠিক তার উল্টো পথে। This is the repair intensity assessment by Rystad Energy and সানিয়া আহমেদ, DBC নিউজ, ঢাকা। এক মাসে দ্বিতীয়বারের মতো বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। এবার প্রতি কেজিতে বেড়েছে 17 টাকা 62 পয়সা। এর আগে এপ্রিলের শুরুতে বেড়েছিল 32 টাকা 30 পয়সা। এলপিজির 12 কেজি সিলিন্ডার 212 টাকা বেড়ে হয়েছে 1940 টাকা। এতে ক্ষোভ জানিয়েছেন গ্রাহকরা। শনিবার রাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর রবিবার বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রক কমিশন BERC থেকে ঘোষণা আসে রান্নার গ্যাসের দাম বাড়ানোর। চলতি মাসের শুরুতে এক দফা বৃদ্ধির ধাক্কা কাটতে না কাটতেই দ্বিতীয়বারের মতো বাড়ল এলপিজির দাম। দাম বাড়ার পেছনে আন্তর্জাতিক বাজারের অস্থিরতাকেই প্রধান কারণ হিসেবে তুলে ধরেছে BERC। শহরের অনেক পরিবার বলছে, রান্নার গ্যাসের খরচ মাসিক ব্যয়ের বড় অংশ দখল করে নিচ্ছে। তার উপর এই বাড়তি চাপ সামাল দেওয়া কঠিন। আগে 1600-1500 টাকা কিনতাম, ঠিক আছে, এখন 2000 টাকা নেয়, কেউ 1950 টাকা নেয়, ঠিক আছে, এর নিচে পাচ্ছি না গ্যাস। আগে 1100 টাকা 1150 টাকা ছিল, এখন 2000 টাকা 2200 টাকা দা নিতে হয়। আমরা বেতন পাই কম, আমাদের বেতন দিয়ে চলতে কষ্ট হয়ে যায়। গ্যাসের তো আমরা একটু নিতেই না, চার দাম বাড়াইতে আমরা কিছু দাম বাড়াইতে পারি না, বাড়াই বেচতে পারি না। চালাইতেছি, চলতেছে, লস টস দিয়ে এইভাবে চালাই নিতেছি, এটাই আমি হিসাব নেই এটা।
ভোক্তাদের তোপের মুখে বেসরকারি পর্যায়ের বিক্রেতারাও পড়েছেন বিপাকে। দেখলে এখন কাস্টমারের সাথে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে, ঝগড়া হচ্ছে, কাস্টমার নষ্ট হয়ে যাচ্ছে, মাল নিচ্ছে না তারা। হুট করে তো 200-300 টাকা বেড়ে যাওয়া, এটা হচ্ছে কাস্টমারের জন্য অনেক ক্রাইসিস। আমরা চাই যে গ্যাসের দাম বা নিত্য প্রয়োজনীয় যে গ্যাস সিলিন্ডার গ্যাস, এটা নিয়ম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক। এদিকে মজুদ আমদানি ঘাটতি নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান না থাকায় সংকট সমাধানের চেয়ে বেশি জটিল হচ্ছে বলে মনে করছেন ক্যাবের সভাপতি। আমাদের দেশের যে সক্ষমতা, বিশেষ করে আমাদের বাপেক্স, তাদের কেন আমরা সক্ষমতা বাড়ানোর জন্য আমরা ওইভাবে ফোকাস করছি না। সরকার যে স্টেটমেন্ট গুলো দিচ্ছে, এটা কিন্তু কোনো জনগণ আস্থায় নিচ্ছে না। এই যে মজুদ হচ্ছে বা এই যে প্যানিকটা তৈরি হচ্ছে, সেটার দায়িত্বটা তো সরকারের। অর্থাৎ আমরা যেটা সাপ্লাই চেনে যেটা বলা হচ্ছে যে সর্বোচ্চ পরিমাণ মজুদ আছে, আমরা কিন্তু জানি না প্রতিদিন কতটুকু ডিমান্ড এবং কতটুকু সাপ্লাই দিচ্ছে। বিইআরসি জানিয়েছে নির্ধারিত দামের বেশি কোনো পর্যায়ে এলপিজি বিক্রি করা যাবে না। বোতলজাতকরণ কেন্দ্র থেকে শুরু করে খুচরা বিক্রেতা সবাইকে মানতে হবে নির্দেশনা। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। 6 থেকে 59 মাস বয়সী শিশুরা এই টিকা পাবে। কেউ আগে টিকা পেয়ে থাকলেও ক্যাম্পেইনের টিকা নিতে পারবে। তবে অসুস্থ শিশুকে হামের টিকা দেয়া হবে না। হামে আক্রান্ত শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। এদিকে সারা দেশে হাম সংক্রমণে গত 24 ঘন্টায় দেশে হাম ও উপসর্গ নিয়ে 4 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 804 শিশু, আর হাম শনাক্ত হয়েছে 165 জনের। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 15 মার্চ থেকে 19 এপ্রিল পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয় 15,326 জন। এদিকে সংক্রামক এই রোগ প্রতিরোধে পরিচালিত হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে হাম রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাখাওয়াত হোসেন। সেই খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিদ আল হাসান। সাবিদ, নারায়ণগঞ্জে হামের টিকা কার্যক্রম কখন শুরু হবে এবং কতজনকে দেয়া হচ্ছে এই টিকা, সার্বিকভাবে দর্শকদের জানাবেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দা পার্ক এলাকায় এবং কিছুক্ষণ আগেই স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন এখানে উপস্থিত হয়েছেন এবং তিনি এই মুহূর্তে প্রোগ্রাম স্থলের দিকে যাচ্ছেন। তিনি কিছুক্ষণ আগে এখানে এসে হাম রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন এবং উদ্বোধন করার পরপরই কিন্তু যে মূল প্রোগ্রাম স্থলের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি যে নারায়ণগঞ্জে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাবে 2 জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল এবং সেই 2 জন শিশু ঢাকার দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করে। এরপরই নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্থানটিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় এবং সেই বলা হয়েছিল যে খুব দ্রুত সময়ের মধ্যে যাতে হাম রুবেলা টিকা কার্যক্রম যাতে শুরু করা হয়। দীর্ঘ বিরতির পরে আসলে নারায়ণগঞ্জে আনুষ্ঠানিকভাবে সহ সারা দেশে হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং নারায়ণগঞ্জে আজকে উদ্বোধন করতে যাচ্ছেন মাননীয় মন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এখন পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন আমাদের যেটি জানিয়েছিলেন যে অন্যান্য জেলার তুলনায় নারায়ণগঞ্জে হামের যে প্রাদুর্ভাবের যে কার্যক্রম সেটি কিন্তু তুলনামূলক নিরাপদ রয়েছে, কারণ গত 1 মাসে মাত্র 19 জন শিশু হামের শিকার হয়েছে। এর মধ্যে রূপগঞ্জে 2 জন শিশু ব্যতীত অন্য কোনো শিশুর আসলে মৃত্যুর খবর পাওয়া যায়নি। তো সব মিলিয়ে এখন পর্যন্ত হাম রুবেলা টিকাদান কার্যসূচি এখানকার যারা স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন তারা যেটি জানিয়েছেন যে হাম রুবেলা টিকাদান কার্যসূচি অন্যান্য জেলার তুলনায় নারায়ণগঞ্জের পরিস্থিতি ভালো হওয়ার কারণে বা যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা অনেকটাই পূরণ করার কারণে কিন্তু নারায়ণগঞ্জের এই প্রাদুর্ভাবটা অনেকটাই কম দেখা দিয়েছে। তবে তারা প্রত্যাশা করছেন এবারের হাম রুবেলা টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হলে আগামীতে শিশুদের যে ঝুঁকিটা থেকে যায়, হাম রুবেলার যে ঝুঁকিটা ঠিক থেকে যায় সেই ঝুঁকিটা অনেকটাই কমে আসবে বলে আশা করা যাচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে এবারের হাম রুবেলা টিকাদান কর্মসূচি বেশ জোরদারভাবেই সম্পন্ন করার চেষ্টা করছেন স্বাস্থ্য খাতের সংশ্লিষ্টরা। তো এই ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আমার কাছে সবশেষ তথ্য। গৌরী। সাবিদ, ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো পৈতৃক জেলা বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান। সকালে গুলশানের বাসভবন থেকে রওনা দেন তিনি। সড়কপথেই যাবেন বগুড়া।
সকাল 10:30টায় বগুড়ার সার্কিট হাউসে উপস্থিত হওয়ার কথা রয়েছে। দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন সহ জেলা জুড়ে বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। বগুড়া জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, জজ আদালতের বেল বন্ড উদ্বোধন, বগুড়া পৌরসভাকে নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন, দুপুরে বগুড়া শহর থেকে গাবতলী উপজেলার বাগবাড়িতে যাত্রা, বাগবাড়ির জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামিদ টিকা ক্যাম্পেইন উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেলে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। দিনভর এসব কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বগুড়া শহর তোরণ, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর আজকের বগুড়া সফর নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন আকন্দ। মোহন, আমরা জেনেছি যে প্রধানমন্ত্রী সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রত্যেক জেলায় গমন ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন এবং বগুড়াবাসী আসলে কতটা উচ্ছ্বসিত, সব মিলিয়ে জানতে চাই। কৌরি, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম তার পৈতৃক ভিটা বগুড়া আসছেন। আমরা আধা ঘন্টা আগে খবর পেয়েছি উনি গাজীপুরের কালিয়াকৈর অতিক্রম করেছেন এবং উনি সড়ক পথে আসছেন। সকাল 10:30 নাগাদ ওনার বগুড়া সার্কিট হাউসে উপস্থিত হওয়ার কথা রয়েছে। তারপরে উনি ওনার 9টা মোট কর্মসূচি রয়েছে এখানে, সরকারি, বেসরকারি এবং রাজনৈতিক কর্মসূচি মিলিয়ে। প্রথমে উনি সার্কিট হাউসের পাশে বগুড়া আদালত চত্বরে যাবেন, সেখানে উনি আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন করবেন। তারপরে তিনি বেল বন্ড কার্যক্রম উদ্বোধন করবেন। এরপরে তিনি পাশেই বগুড়া পৌরসভায় যাবেন এবং পৌরসভাকে দেশের 13তম সিটি কর্পোরেশন উন্নীত করে ঘোষণা দিবেন। তারপরে তিনি আবার তার পৈতৃক ভিটা বাগবাড়িতে যাবেন। সেখানে গিয়ে তিনি একাধিক কর্মসূচি, যেমন প্রথমেই তিনি সেখানকার নারীদের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। তারপরে তিনি হাম রুবেলা টিকা যে জাতীয় কর্মসূচি সেটার উদ্বোধন করবেন। এরপরে তিনি তার পৈতৃক যে বাড়ি রয়েছে জিয়াবাড়ি, তার সামনে যে খাল, সেই খাল তিনি পুনঃখনন করবেন। তারপরে তিনি তার পৈতৃক যে ভিটা জিয়াবাড়ি, সেখানে তিনি কিছুক্ষণ অবস্থান করে তিনি বগুড়া শহরে আবার ফিরে আসবেন। বগুড়া শহরে ফিরে আসার পর তিনি প্রথমে আমি যেখানে রয়েছি যে আলতাফুন্নেসা খেলার মাঠ, এইখানে তিনি জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দিবেন। এরপরে তিনি বগুড়া প্রেস ক্লাব এবং তার নিজের হাতে নির্মিত বগুড়া সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন। পরে বিকেলে তিনি ঢাকায় ফিরে যাওয়ার পথে পল্লী উন্নয়ন একাডেমিতে যাত্রাবিরতি করবেন। আমি আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে রাখি, ওনার সফর সঙ্গী হিসেবে ওনার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ওনার সফর সঙ্গী হবেন বলে আমাদেরকে জেলা বিএনপি নেতারা জানিয়েছেন। পাশাপাশি ওনার সফরের এই কার্যক্রমটাকে মনিটর করার জন্য অন্ততপক্ষে 4 জন মন্ত্রী প্রতিমন্ত্রী কিন্তু বগুড়ায় রয়েছেন বর্তমানে। আর আপনাদের দেখাতে চাই যে এই যে যেখানে জনসভা হবে সেখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে, দলীয় নেতাদের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে এই মাঠে প্রায় শতাধিক মাইক লাগানো হয়েছে এবং নিরাপত্তার যে সংস্থার যে কর্মীরা তারা কিন্তু কাজ করছে। পুলিশ, পিজিআর, এসএসএফ সহ বিভিন্ন ইউনিটের যারা নিরাপত্তা কর্মী রয়েছে তারা কিন্তু কাজ করছে। আমি দেখছি যে মাঠের চারপাশে কিন্তু মেটাল ডিটেক্টর লাগানো হয়েছে, তল্লাশি করছে এবং গতকাল ডগ স্কোয়াড দিয়ে প্রধানমন্ত্রী যেসব জায়গায় যাবেন সেখানে কিন্তু তল্লাশি চালানো হয়েছে। তো কৌড়ি, বগুড়া মানুষ কিন্তু অনেক উচ্ছ্বসিত যে প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তারেক রহমান আসছেন তাকে একনজর দেখার জন্য। ওনার যেসব জায়গায় ওনার কর্মসূচি রয়েছে প্রত্যেকটা কর্মসূচিতে বগুড়া মানুষ উপস্থিত থাকবেন, তারা খুবই উচ্ছ্বসিত। কৌড়ি। মোহন, ধন্যবাদ আপনাকে। একদিকে গ্রীষ্মের তীব্র গরম, অন্যদিকে পানির জন্য হাহাকার। রাজধানীর মিরপুরে মণিপুর যেন মরু প্রান্তর। এখানকার 30,000 বাসিন্দা তীব্র পানির সংকটে ভুগছেন প্রায় 1 মাস ধরে। সংকটের কথা বারবার ওয়াসাকে জানালেও ঘুম ভাঙেনি সরকারের এই গুরুত্বপূর্ণ সেবা সংস্থার। এই দৃশ্য রাজধানীর মণিপুর এলাকার। একটু পানির জন্য হুমড়ি খেয়ে পড়ছে সবাই। আগে যাও একটু যাইতো, এখন আপনার 5-7 দিন ধরে একবারে পানি যাইতেছেন, আমরা অনেক কষ্টে আছি। এই পানির কষ্ট আজ কতদিন ধরে পানির কষ্ট করতেছে এইভাবে। কি দিন কি রাত, সব সময় একই দৃশ্য। টানা 1 মাস তীব্র পানির সংকট মণিপুরে। যতটুকু পানি পাওয়া যায় তার জন্য এই দীর্ঘ সারি বাসিন্দাদের। তারা বলছেন ওয়াসার খামখেয়ালিপনায় পানি নিয়ে তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর পাশেই পাম্পে চলছে সংস্কার কাজ, যদিও 20 দিনে নেই কোনো অগ্রগতি। ওয়াশ করার জন্য কাজ চালু করছে, এই কাজ চলমান। পানির জন্য এলাকা জুড়ে হাহাকার।
লাইন আছে, কল আছে, নেই পানি। অসহায় বাসিন্দারা। আমরা পানি সিরিয়াল দিলে দেখা যাচ্ছে 2 দিন 3 দিন পর পানি পাচ্ছি, এবং দেখা যাচ্ছে 7 তলা 8 তলা 9 তলা বিল্ডিং, সেখানে এক গাড়ি পানি দিলে কোনো কিছুই হয় না। ফোন দিলে বলে পানি কালকে পাবেন, আজকে পাবেন, এইভাবে করে তারা দিনের পর দিন কাটাইতেছে। ওয়াসার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই তাদের। জানালেন বছর দেড়েক আগে ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে পাইপ বসানোর পর থেকেই সমস্যা শুরু। ইঞ্জিনিয়ার উত্তর দিল যেটা আমার দেখার বিষয় নয়, এটা আপনারা যদি আপনাদের কাজ যদি পছন্দ না হয় তাহলে আপনারা কাজ বন্ধ করে দেন। পানি না পাওয়ার বিষয়টি বারবার ওয়াসাকে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি তারা। অভিযোগ আছে পানির বিল নিয়েও। এখন যে গরম, এর মধ্যে আপনি পানি দিচ্ছেন না, এমনিই তো মানুষ হিস্ট্রি করে, একটু যদি গোসল না করতে পারে গরিব মানুষ। সারা রাত আমরা ওই পাম লয়ে বয়েই থাকি যে পানি আসবে পানি আসবে। অভিযোগের বিষয়ে জানতে ওয়াসার মিরপুর জোন 4-এর নির্বাহী প্রকৌশলী ইমদাদুল হকের সাথে যোগাযোগ করা হয়। বললেন দ্রুতই হবে পানি সংকটের সমাধান। টিউবওয়েলগুলো আছে, এগুলো অনেক পুরাতন, রিজেনারেশন কাজ চলছে। এটা হচ্ছে আজকে 11টা থেকে পাম্পটা নামতেছে, আজকেই লাইনে পানি যাবে, এই সংকট কেটে যাবে। তীব্র পানি সংকটে পূর্ব মণিপুরের 30,000 বাসিন্দা। তারা বলছেন ওয়াসার খামখেয়ালিপনায় পানি পাওয়া নিয়ে তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, মিরপুর, ঢাকা। দেশে প্রতি বছর বজ্রপাতে মৃত্যু হচ্ছে 300 জনের। গত 15 বছরে যে সংখ্যা ছাড়িয়েছে 4,500-এর বেশি। নিহতদের 70% কৃষক। এই ভয়াবহ চিত্রের মধ্যেও মুখ থুবড়ে আছে বজ্রপাত থেকে মৃত্যু কমানোর 2 বড় উদ্যোগ: বজ্র নিরোধক দণ্ড বসানো ও তালগাছ লাগানোর মতো কার্যক্রম। তবে বজ্রপাত থেকে রক্ষা পেতে সচেতনতার উপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা। এপ্রিল, মে এবং জুন মাসে দেশে বজ্রের এমন ভয়ঙ্কর ধ্বনি শুনতে হয় প্রায়। কখনো কখনো ন্যানো সেকেন্ডেই এই বজ্র আঘাত হানে ভূমিতে, যাতে ঘটছে একের পর এক মর্মান্তিক মৃত্যুও। গত শনিবার একদিনে বজ্রপাতে প্রাণ গেছে 12 জনের। চলতি বছর এ পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে 60, আর 2025 সালে মৃত্যু ছিল 350। পরিসংখ্যান বলছে প্রতি বছর গড়ে 300-রও বেশি মানুষ মারা যাচ্ছে বজ্রপাতে। গত 15 বছরে যার সংখ্যা 4,500-এরও বেশি। বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে 2016 সালে 391 জন এবং 2017 সালে 388 জন। আরেক হিসাব বলছে বজ্রপাতে নিহতদের প্রায় 70%ই কৃষক। সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে হাওর বা নদীতে মাছ ধরা এবং খোলা মাঠে কৃষিকাজের সময়ে। বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু হয় এপ্রিল থেকে জুন, এই 3 মাসে। আর সবচেয়ে বেশি বজ্রপাত হয় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহ এলাকায়। এদিকে বজ্রপাতে প্রাণহানি কমাতে 2017-18 সাল থেকে কাবিখার সড়কের পাশে প্রায় 1/2 কোটি তাল গাছ রোপণ করা হয়, যে কার্যক্রম থমকে আছে এখন। থেমে আছে টিআর প্রকল্পের মাধ্যমে সারা দেশের ঝুঁকিপূর্ণ জেলায় লাইটনিং অ্যারেস্টার বা বজ্র নিরোধক দণ্ড বসানোর কাজ। 2021-22 সাল থেকে দেশের 30 জেলায় 415টি লাইটনিং অ্যারেস্টার স্থাপন করা হলেও তার মধ্যে বিকল হয়ে আছে 56টি। বজ্রপাত থেকে ক্ষয়ক্ষতি কমানোর জন্য স্থানীয় লোকজনকে সচেতন করার কার্যক্রম চালিয়ে যাবার কথা বলছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। সকল শিক্ষা প্রতিষ্ঠানে, মসজিদে জুম্মার সময় এই বিষয়গুলো হয়। আমাদের যেসব জেলায় আছে গত বছর থেকে আমরা চিঠি পাঠিয়েছি এবং আমরা সেসব জায়গায় যোগাযোগ করছি। আমরা আরো লিফলেটের করব, বিশেষভাবে তাগিদ দিচ্ছি, বিশেষ করে বজ্রপাত এলাকা। বজ্রপাত ও বজ্র ঝড় থেকে বাঁচার জন্য পূর্বাভাস পাওয়ার সাথে সাথেই দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ আবহাওয়াবিদদের। সর্বশেষ বজ্রধ্বনি শোনার পর ঘরে অন্তত পক্ষে 30 মিনিট অপেক্ষা করুন। এটা হোক বাঁচার পথ। এই নিয়ম যদি মেনে চলে তাহলে আমরা বজ্রপাতজনিত যে মৃত্যু হয় প্রতি বছর তা বহুল অংশে কমিয়ে আনা সম্ভব হবে। দেশে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে 120টি করে বজ্রপাত হয় বছরে। বজ্রপাতের সময় হাওর বা নদীতে মাছ ধরা, মাঠে কাজ করা, বড় গাছের নিচে দাঁড়ানো, বৈদ্যুতিক খুঁটির নিচে দাঁড়ানো ঝুঁকিপূর্ণ। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ইরানের মালবাহী একটি জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র। প্রতিবাদে দ্বিতীয় দফার শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছে তেহরান। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে জাহাজটি ইরানের বন্দর শহর বান্দার আব্বাসের দিকে অগ্রসর হচ্ছিল এবং এই সময় গুলি চালিয়ে সেটিকে নিয়ন্ত্রণে নেওয়া হয়। এদিকে ইরান জানিয়েছে জাহাজটি চীন থেকে আসছিল এবং এই ঘটনাকে তারা সশস্ত্র জলদস্যুতা হিসেবে আখ্যা দিয়েছে। দেশটির সামরিক বাহিনী সতর্ক করে বলেছে এর জবাব শিগগিরই দেওয়া হবে।
লেবাননের চলমান সংঘাতে হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন। রাজধানী বৈরুতে এক প্রবীণ সঙ্গীত শিল্পী ছেলেকে নিয়ে একটি মিনি বাসে আশ্রয় নিয়ে অনিশ্চিত জীবন কাটাচ্ছেন। কঠিন পরিস্থিতির মধ্যেও সঙ্গীতকে সঙ্গী করে তিনি আশার আলো খুঁজে চলেছেন। লেবাননের রাজধানী বৈরুতের রাস্তার পাশে উদ বাজাচ্ছেন বাস্তুচ্যুত সঙ্গীত শিল্পী আবেদ সাবাগ। উদ মূলত মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। লেবাননে ইসরায়েলের চালানো এই তাণ্ডবে সঙ্গীতই যেন তার একমাত্র আশ্রয়। ছেলেকে নিয়ে একটি মিনিবাসে আশ্রয় নিয়েছেন তিনি। ছোট্ট এই জায়গাতেই গুছিয়ে রাখা হয়েছে তাদের কাপড়, খাবার এবং প্রিয় বাদ্যযন্ত্র উদ। উদের নিজস্ব একটি ভাষা আছে যা আমাকে অন্য এক জগতে নিয়ে যায়। অনেক সময় এমন কিছু অনুভূতি থাকে যা কথায় বলা যায় না, কিন্তু এই তারের সুর সবার হৃদয়ে পৌঁছে যায়। ৬৮ বছর বয়সী আবেদের মতে সঙ্গীত মানুষের অনুভূতিকেই ছুঁয়ে দৃষ্টিভঙ্গি বদলাতে পারে। তিনি বলেন, একজন শিল্পী হিসেবে তিনি অস্ত্র নয়, সঙ্গীত দিয়েই লড়াই করতে চান। তিনি জানান ২০২৪ সালে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের সময়ও ছেলেকে নিয়ে প্রায় ১.৫ মাস রাস্তায় কাটিয়েছিলেন। চলমান সংঘাতে আবারও একই দুর্ভোগে পড়েছেন তিনি। যুদ্ধ মানুষের উপর গভীর প্রভাব ফেলে, স্বাভাবিক জীবনের আগ্রহ কেড়ে নেয়, নিরাপদ জায়গাতেও ভয় তৈরি করে। কেউ যুদ্ধ, মৃত্যু, ধ্বংস বা মানুষের প্রাণহানি পছন্দ করে না। জীবনের এই কঠিনতম সময়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারলেই যেন প্রশান্তি আবেদের মতো সকল নাগরিকের। নিজের দেশে এখন শান্তিপূর্ণভাবে বেঁচে থাকাই তার আশা। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রেভপোর্ট শহরে বন্দুক হামলায় ৮ শিশু নিহত হয়েছে। নিহতদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় রবিবার ভোরে এই হামলা হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। শ্রেভপোর্টের পুলিশ জানায়, হামলার পর অভিযুক্ত ব্যক্তি একটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করলে বসিয়ার পেরোস এলাকায় গুলি বিনিময়ে সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়। পুলিশ ধারণা করছে তিনিই একমাত্র হামলাকারী। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।